প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমরা গত ক্লাস পর্যন্ত খাজনার শ্রেণীবিভাগ আলোচনা করেছি। আজকে আমরা খাজনা পরিমাপ বা খাজনা নির্ধারণ নিয়ে আলোচনা করব। সেই খাজনা নির্ধারণে আমরা তিন ধরনের তথ্য দেখেছি। একটা ছিল ধ্রুপদী তত্ত্ব, যেটা রিকার্ডোর খাজনা তত্ত্ব। দ্বিতীয়টি ছিল নব্য ধ্রুপদী তত্ত্ব বা মার্শালের খাজনা তত্ত্ব, এবং সর্বশেষটা ছিল আধুনিক খাজনা তত্ত্ব। তা আমরা আজকে রিকার্ডোর খাজনা তত্ত্ব, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, এটা নিয়ে আলোচনা করব। এটা আলোচনার ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বের ইতিহাস সম্পর্কে জানব, এর প্রবক্তা, প্রবর্তন মাধ্যম, প্রবর্তন কাল। এই তত্ত্বকে সমর্থন করেন যারা, তাদের আমরা জানব। এই তত্ত্বের মূল উপজীব্য বিষয় রিকার্ডোর ভাষ্য, অনুমিতি, বিশ্লেষণ। বিশ্লেষণে রিকার্ডোর খাজনা তত্ত্বের তিনটি বিষয় উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। সেই তিনটি বিষয় হচ্ছে খাজনা কি, খাজনা কেন দেওয়া হয়, এবং খাজনার পরিমাণ নির্ধারণ। এবং সবশেষে এই খাজনার সমালোচনাগুলো কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। খাজনার নানাবিধ তত্ত্ব প্রচলিত রয়েছে। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ইংল্যান্ডের প্রখ্যাত কনিষ্ঠতম ধ্রুপদী অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো খাজনা কি, খাজনা কেন দেয়া হয়, বা খাজনা উৎপত্তির কারণ এবং এর পরিমাণ নির্ধারণ সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। তার নামানুসারে পরবর্তীতে এই মতামত রিকার্ডোর খাজনা তত্ত্ব, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট নামে অভিহিত করা হয়, এবং এই নামেই এটি পরিচিতিও অর্জন করে। এবং আমরা যারা অর্থনীতি পড়েছি তারা তো রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে জেনেছি, এই নামটি আমরা জানি এই তত্ত্বটির। যারা পড়েনি তাদের অনেকেও এই তত্ত্ব সম্পর্কে, এই তত্ত্বের নাম জানে। খাজনার প্রচলিত তত্ত্বসমূহের মধ্যে রিকার্ডোর খাজনা তত্ত্বই সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এবারে আমরা এর ইতিহাস জানলাম, ভিত্তি জানি। এই খাজনা তত্ত্বের ভিত্তি হচ্ছে টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। সুপণ্ডিত ধর্মযাজক ও ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আর এই তত্ত্বটির প্রবক্তা হলেন ডেভিড রিকার্ডো, আর তিনি এটি প্রবর্তন করেন তার দি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে।
ডেভিড রিকার্ডো তার দি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে প্রবর্তনকাল এই বইটি যখন প্রকাশিত হয় সেটাকেই ধরা হয়। আর সেই কালটা হচ্ছে 1817 সাল। 1817 সাল। সমর্থক তার মতবাদের যেসব অর্থনীতিবিদ অর্থাৎ ধ্রুপদী অর্থনীতিবিদগণ। আর এই তত্ত্বের মূল উপজীব্য বিষয় হচ্ছে খাজনা কেবল জমির ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে একমাত্র উপকরণ ভূমি, যার যোগান প্রকৃতিগতভাবেই সীমাবদ্ধ এবং ভূমির ক্ষেত্রেই উর্বরার পার্থক্য লক্ষ্য করা যায় বিশেষভাবে। এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে বা রিকার্ডোর ভাষ্য হচ্ছে, রিকার্ডোর মতে খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি বা মৌলিক ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেয়া হয়। ওনার কথা অনুবাদ এটি। উনি যেটা বলছেন সেটা হচ্ছে, রেন্ট ইজ দ্যাট পোর্শন অফ দ্য প্রডিউস অফ দ্য আর্থ which is paid to the landlord for the use of the original and indestructible powers of the soil. এটা উনি উল্লেখ করেন দি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে, যেটা 1817 সালে প্রকাশিত হয়। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় জমির যোগানের তথা জমির দুষ্প্রাপ্যতা, যোগানের স্বল্পতা বা জমির দুষ্প্রাপ্যতার কারণে খাজনার উদ্ভব হয় এবং প্রকৃতির কৃপণতাই খাজনার জন্য দায়ী। তাহলে এখানে আমরা রিকার্ডোর যে কথা ছিল, ভাষ্য ছিল, সেটা আমরা জানলাম এবং খাজনা কেন দেয়া হয় সেটি সম্পর্কে জানলাম। তো ওনার এই তত্ত্বটি কিছু অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত। সেগুলো হলো, সামগ্রিকভাবে জমির যোগান প্রকৃতিগত কারণে সীমাবদ্ধ, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদানী খাজনা, উর্বরতা ও অবস্থানের ভিত্তিতে জমিকে বেশি কম উৎপাদনশীল বলে ভাগ করা হয়। আর জমি চাষক্রম হলো প্রথমে অধিক উর্বর ও পরে কম উর্বর বা অনুর্বর জমি চাষ। 6 নম্বর হচ্ছে জমির যোগান দাম নেই, কারণ এটি প্রকৃতির দান। 7 নম্বর হচ্ছে সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, অর্থাৎ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। এইসব অনুমিতির ভিত্তিতে রিকার্ডো জমিকে 3টি শ্রেণীতে ভাগ করে। সেই ভাগগুলো হচ্ছে, প্রথম শ্রেণীর জমি যেটি হচ্ছে উর্বর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি অর্থাৎ কম উর্বর জমি, আর হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি যেটা অনুর্বর জমি। আর এই জমিটি হচ্ছে খাজনাবিহীন জমি। রিকার্ডো এই জমিকে প্রান্তিক জমি বলে অভিহিত করে। এবারে আমরা তত্ত্ব বিশ্লেষণে আসি।
উপরোক্ত অনুমান ও জমির শ্রেণীবিভাগের ভিত্তিতে রিকার্ডোর খাজনা তত্ত্বটিকে সংজ্ঞা, উদ্ভবের কারণ ও পরিমাণ নির্ধারণ এই তিনটি শিরোনামে ভাগ করে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আমরা সংজ্ঞা দেখি। রিকার্ডো খাজনা বলতে কি বলছেন। রিকার্ডো তার তত্ত্বে খাজনাকে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান বলে অভিহিত করেন। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বলতে তিনি জমির আদি ও ধ্বংসশীল নয় এমন শক্তিকে নির্দেশ করেছেন। অবিনশ্বর ক্ষমতা বলতে তিনি জমির আদি ও ধ্বংসশীল নয় এমন শক্তি কোনটি? উর্বরা শক্তি। এই উর্বরা শক্তিকে নির্দেশ করেছেন। উদ্ভবের কারণ সম্পর্কে, খাজনার উদ্ভবের কারণ সম্পর্কে রিকার্ডো তিনটি কারণের কথা উল্লেখ করেছেন। সেগুলো জমির অস্থিতিস্থাপক যোগান, জমির সীমাবদ্ধ যোগানের কারণে খাজনার উদ্ভব হয়। কারণ হলো সীমাবদ্ধ যোগান সম্পন্ন জমির নিয়োগ বাড়াতে চাইলে তার চাহিদা বাড়ে। এমতাবস্থায় স্বল্পকালে তো বটেই, দীর্ঘকালেও জমির যোগান অপরিবর্তিত থাকবে, উৎপাদিত দ্রব্যের দাম বাড়ে। ফলে জমির আয় বেড়ে উদ্বৃত্ত আয় দেখা দেয় এবং খাজনার উদ্ভব হয়। রিকার্ডো জমির এই উদ্বৃত্ত আয়কে দোষপ্রাপ্যতাজনিত খাজনা বলে অভিহিত করেন। আমরা দোষপ্রাপ্যতাজনিত খাজনা শ্রেণীবিভাগে পড়েছি। এরপর হচ্ছে জমির উর্বরতার তারতম্য। এখানে আমরা যে পার্থক্যজনিত খাজনা পড়েছি সেই বিষয়টি রিকার্ডো খাজনা উদ্ভবের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে অবস্থানগত পার্থক্য, যেটা আমরা উৎপত্তিগত দিক থেকে খাজনার যে শ্রেণীবিভাগ পড়েছি সেখানে অবস্থানজনিত খাজনা পড়েছি। এর সাথে আরও একটি কারণ যুক্ত হয়, যেটা আমাদের অনুমিত শর্তে বলা হয়েছে এবং রিকার্ডো স্বীকার করেছেন। রিকার্ডো এটার কথা বলেছেন, সেটা হচ্ছে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা। এটাও আমরা অলরেডি খাজনা উদ্ভবের কারণ হিসেবে পড়েছি। অতএব সামগ্রিকভাবে প্রকৃতিগত কারণে জমির যোগানের সীমাবদ্ধতা, উর্বরতা ও অবস্থানগত পার্থক্যের কারণে জমির ভিন্নতা, সর্বোপরি জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির দ্রুত কার্যকারিতা, মূলত এই তিনটি কারণে খাজনার উদ্ভব হয়। সুতরাং প্রকৃতপক্ষে খাজনা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত অর্জন। আমরা এবারে খাজনার পরিমাপ, তাহলে আমরা বিশ্লেষণে যে বিষয় দুটি জানলাম সেটি হচ্ছে খাজনা কি, খাজনা কেন দেওয়া হয় বা খাজনা উদ্ভবের কারণ কি। এবারে আমরা পরিমাণ নির্ধারণ বা খাজনার পরিমাপ দেখি। রিকার্ডোর মতে উৎকৃষ্ট নিকৃষ্ট জমির উৎপাদিত ফসলের পার্থক্য নির্ণয় করে খাজনার পরিমাণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে জমির উর্বরতা, উৎপাদিকা শক্তি, অবস্থান ও উৎপাদিত দ্রব্যের দামের ভিত্তিতে খাজনার পরিমাণ নির্ধারণ করা যায়। এবারে আমরা প্রথমে একটি উদাহরণের মাধ্যমে পরিমাণ নির্ধারণে তিনভাবে আমরা পরিমাণ নির্ধারণ করার চেষ্টা করব। একটা উদাহরণের মাধ্যমে, আরেকটা হচ্ছে
গাণিতিকভাবে আর একটা জ্যামিতিকভাবে। উদাহরণটি এরকম, মনে করি সম-আয়তনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জমির উৎপাদন ব্যয় 1000 টাকা। অর্থাৎ প্রত্যেক শ্রেণীর জমির ক্ষেত্রে, সম-আয়তনের জমির ক্ষেত্রে উৎপাদন ব্যয় সমান 1000 টাকা এবং উৎপাদিত দ্রব্যের একক প্রতি দাম 50 টাকা। উৎপাদিত দ্রব্যের একক প্রতি দাম 50 টাকা। উক্ত 3 শ্রেণীর জমির উৎপাদনের পরিমাণ ও উৎপাদিত দ্রব্যের মোট বাজার মূল্য যথাক্রমে, উৎপাদনের পরিমাণ হচ্ছে 30 একক, 25 একক ও 20 একক, এবং এর বাজার দাম, বাজার মূল্য যথাক্রমে হচ্ছে 1500 টাকা, 1250 টাকা আর হচ্ছে 1000 টাকা। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জমিতে উদ্বৃত্ত দেখা দেয় এবং খাজনার উদ্ভব হয়, কিন্তু তৃতীয় শ্রেণীর জমি যেটা, সেটার উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা আর আয়ও হচ্ছে 1000 টাকা। ফলে তৃতীয় শ্রেণীর জমিতে উদ্বৃত্ত শূন্য, ফলে খাজনাও শূন্য। রিকার্ডো তৃতীয় এই জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলে অভিহিত করে। রিকার্ডোর মতে যে জমির উৎপাদন ব্যয় ও আয় পরস্পর সমান তাকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলা হয়। এবারে আমরা একটি রিকার্ডোর তত্ত্বে খাজনার পরিমাণ নির্ধারণ একটি গাণিতিক উপায়ে একটি তালিকার সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে এই সূচিতে লক্ষ্য করো, প্রথম কলামে আছে জমির শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। জমির পরিমাণ একর, প্রত্যেক শ্রেণীর জমি 1 একর করে, 1 একর, 1 একর, 1 একর। উৎপাদনের পরিমাণ একক। উদাহরণে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোই এখানে তালিকায় উপস্থাপন করা হয়েছে। 30 একক, 25 একক, 20 একক। একক প্রতি দাম টাকা 50 টাকা, 50 টাকা, 50 টাকা। তাহলে উৎপাদনের বাজার মূল্য বা আয় হচ্ছে টাকায়। আমরা 50 টাকাকে 30 দিয়ে গুণ করে পাই 1500, একইভাবে 50কে 25 দিয়ে গুণ করে পাই 1250, 50কে 20 দিয়ে গুণ করে পাই 1000। তাহলে প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে 1500, দ্বিতীয় শ্রেণীর জমি 1250, তৃতীয় শ্রেণীর জমির 1000। আর প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় 1000 টাকা। প্রথম শ্রেণীরও 1000, দ্বিতীয় শ্রেণীরও 1000, তৃতীয় শ্রেণীরও 1000। তাহলে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে কত? প্রথম শ্রেণীর জমিতে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে আয় বিয়োগ ব্যয়। উৎপাদনের বাজার মূল্য বা আয় থেকে উৎপাদনের ব্যয়, এটা বাদ দিব। বাদ দিয়ে আমরা এখানে পাচ্ছি 500 টাকা। এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে উদ্বৃত্ত হচ্ছে 250 টাকা, এটি দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। এবং তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কোনো উদ্বৃত্ত নেই, উদ্বৃত্ত শূন্য, ফলে এটির খাজনাও শূন্য হয়ে থাকে। এবারে আমরা জ্যামিতিকভাবে রেখাচিত্রের সাহায্যে রিকার্ডোর খাজনা তত্ত্বটি উপস্থাপন করতে, বিশ্লেষণ করতে চেষ্টা করব। চিত্রে লক্ষ্য করো, চিত্রে ও হচ্ছে মূলবিন্দু। ভূমি অক্ষে জমির পরিমাণ, জমি দেখানো হয়েছে। আর লম্ব অক্ষে এই জমি থেকে আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে।
এখানে OC হচ্ছে প্রথম শ্রেণীর জমি, CF দ্বিতীয় শ্রেণীর জমি এবং FI এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এটি প্রথম শ্রেণীর জমি, এটি দ্বিতীয় শ্রেণীর জমি, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। চিত্রমতে প্রথম শ্রেণীর জমি OCর মোট উৎপাদন বা আয় হচ্ছে OABC, OABC এই ক্ষেত্রে। আর প্রথম শ্রেণীর জমির ব্যয় হচ্ছে OKLC এই ক্ষেত্রটা। তাহলে আয় হচ্ছে এই পুরো ক্ষেত্রটা আর ব্যয় হচ্ছে এই ক্ষেত্রটা। উদ্বৃত্ত থাকছে ABLK এই ক্ষেত্রটা। এটাই হলো প্রথম শ্রেণীর জমির খাজনা। অন্যদিকে দ্বিতীয় শ্রেণীর জমি কোনটা? CF এটা। হ্যাঁ, এটার থেকে আমাদের মোট আয় হয় CDEF এই পরিমাণ, এই ক্ষেত্রটা সমান আয় হচ্ছে। আর ব্যয় প্রথম শ্রেণীর জমির সমানই, সেটা হচ্ছে CLGF এই ক্ষেত্রটা। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা যদি এই ক্ষেত্রটা বাদ দিই তাহলে আমাদের যে ক্ষেত্রটা থেকে যাবে সেটা হচ্ছে DEGL অথবা LDEG, যেভাবেই বলি এই ক্ষেত্রটা। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমিতে সৃষ্ট উদ্বৃত্ত এবং এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এই ধরনের কোনো অংশ দেখতে পাই। হ্যাঁ, এই শ্রেণীর জমি থেকে আয় হচ্ছে, তৃতীয় শ্রেণীর জমি কোনটা? FI। এই জমির আয় হচ্ছে FGHI, FGHI এই ক্ষেত্রটা, এবং এর ব্যয়ও হচ্ছে FGHI। সুতরাং এই তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত নেই এবং এই জমির কোনো খাজনাও নেই, এই জমির কোনো খাজনাও নেই। রিকার্ডো যে খাজনাবিহীন জমির কথা বলছেন সেই জমিটি আমাদের চিত্রে হচ্ছে এটা, আর বেশি উর্বর জমি হচ্ছে এটা, কম উর্বর জমি হচ্ছে এটা, এটাকে অনুর্বর জমি বলা হয়। রিকার্ডো এটাকে খাজনাবিহীন জমি বলে আখ্যায়িত করেছে। তো তাহলে খাজনাটা কি? খাজনাটা হচ্ছে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে নিকৃষ্ট বা খাজনাবিহীন বা প্রান্তিক জমি হতে উৎকৃষ্ট জমির উৎপাদিত ফসলের পার্থক্যই হলো খাজনা। নিকৃষ্ট বা খাজনাবিহীন বা প্রান্তিক জমির হতে উৎকৃষ্ট জমির উৎপাদিত ফসলের পার্থক্যই হলো খাজনা। অর্থাৎ নিকৃষ্ট জমিতে যে উদ্বৃত্ত হয় সেটা কত? 0। এই 0-এর চেয়ে বেশি উদ্বৃত্ত যে জমিতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ ধনাত্মক উদ্বৃত্ত যে জমিতে লক্ষ্য করা যাবে সেই জমিতেই খাজনা সৃষ্টি হবে এবং সেটি হলো ওই জমির খাজনা। এবারে আমরা সবশেষ যে বিষয়টি, এই তত্ত্বের সমালোচনা দেখি। এটি খাজনা তত্ত্বের
সবচেয়ে পরিচিত তত্ত্ব। কোনটি? রিকার্ডোর খাজনা তত্ত্ব। এবং একটা সময় ছিল যখন এটিই সবচেয়ে জনপ্রিয় ছিল। তারপরও এই খাজনা তত্ত্বের কিছু সমালোচনা বিদ্যমান। সমালোচনাগুলো সাধারণত আমরা যে অর্থনীতির তত্ত্বগুলো আলোচনার ক্ষেত্রে যে অনুমিত শর্তগুলো ধরে নিই, সেই অনুমিত শর্তগুলো যদি আমরা তুলে নিই, তাহলেই দেখা যাবে যে আমাদের এই তত্ত্বটি যেভাবে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার ক্ষেত্রে নানান রকমের সমস্যা দেখা দেয় এটি কার্যকরী হওয়ার ক্ষেত্রে। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা। রিকার্ডো বলছেন জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদানই খাজনা, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ এই ক্ষমতার স্বীকৃতি দিতে রাজি নন, কারণ বৈজ্ঞানিক চাষাবাদের মাধ্যমে জমির উর্বরা শক্তি বাড়ানো যায়। আমরা বাস্তবে এখন যেটা দেখি, উন্নত প্রযুক্তির মাধ্যমে সার কীটনাশক প্রয়োগ করে জমির ফসল বাড়ানো যাচ্ছে। জমি চাষের যে ক্রম বা পর্যায়ের কথা বলা হয়েছে, রিকার্ডো যেটা বলছেন, প্রথমে উৎকৃষ্ট জমি, পরে নিকৃষ্ট জমি চাষ করা হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ ক্যারে ও রচার এর সাথে দ্বিমত পোষণ করেন এবং তারা বলেন চাষের পূর্বে মানুষ জমির উর্বরা শক্তি নয়, বরং অবস্থানগত গুরুত্ব বিবেচনা করে। তো রিকার্ডো কিন্তু অবস্থানগত দিকটিও বিবেচনা করেছেন, তারপরও তিনি জমি চাষের ক্ষেত্রে একটি পর্যায়ের কথা বলেছেন, ক্রমের কথা বলেছেন। কেবল ভূমির ক্ষেত্রে খাজনা প্রযোজ্য। রিকার্ডোর তত্ত্বের যে মূল উপজীব্য, সেখানে আমরা বলেছি কেবল ভূমির ক্ষেত্রেই খাজনা প্রযোজ্য। আধুনিক অর্থনীতিবিদগণ এটি মনে করেন না। ধ্রুপদী অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল দেখান যে জমি ছাড়াও যে কোনো দোষপ্রাপ্য উপকরণের ক্ষেত্রে খাজনার উদ্ভব হতে পারে। এরপর প্রান্তিক জমি। রিকার্ডো তার খাজনা তত্ত্ব বিশ্লেষণে প্রান্তিক জমির ধারণাটি উল্লেখ করেন, কিন্তু বাস্তবে খাজনাবিহীন জমির অস্তিত্ব কোথাও নেই। এটা বোধহয় আমরাও জানি, জমি যেখানে যে অবস্থায় থাক না কেন, সেটাতে ফসল ফলুক বা না ফলুক, আমাদেরকে খাজনা দিতে হয়। খাজনা ও দাম। রিকার্ডোর মতে খাজনা দামের অংশ নয়, কিন্তু বাস্তবে লক্ষ্য করা যায় খাজনা বাড়লে দ্রব্যের দামও বাড়ে। খাজনা উদ্ভবের কারণ। রিকার্ডোর মতে জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়, কিন্তু সম উর্বরতা সম্পন্ন জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রয়োগের উপর খাজনার উদ্ভব নির্ভর করতে পারে। জমির উৎপাদিকা শক্তি। রিকার্ডোর মতে জমির উৎপাদিকা শক্তি সম্পূর্ণভাবে এর উর্বরতার উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে এটি জমির অবস্থান, মূলধনের কার্যকরী প্রয়োগ সহ বহু বিষয়ের উপর নির্ভর করে। রিকার্ডোর তত্ত্বের বাস্তবতা। অধ্যাপক মার্শাল এ তত্ত্বের আদ্যন্ত পর্যালোচনা করে বলেন, খাজনায় একটি উপকরণের দাম যা সেটির চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হতে পারে। এর জন্য স্বতন্ত্র, পৃথক বা আলাদা কোনো তত্ত্বের প্রয়োজন নেই। সুতরাং পরিশেষে বলা যায়, সমালোচনার ভারে রিকার্ডোর খাজনা তত্ত্বের গুরুত্ব খানিকটা সীমিত হলেও
নোজ নয় এবং একে অবহেলা করা যাবে না। কেন? অনুপার্জিত আয় ভোগকারী সামন্ত প্রভুদের দৌরাত্ম্য দূর করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন এবং আধুনিক খাজনা তত্ত্বের ভিত্তি বিনির্মাণে এ তত্ত্বের ভূমিকা অনস্বীকার্য। এ প্রসঙ্গে অধ্যাপক রবার্টসন বলেন, রিকার্ডোর খাজনা তত্ত্বটি খাজনা সম্বন্ধে কতকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সন্ধান দেয়, যার কারণে তত্ত্বটি অদ্যাবধি তার প্রাণ শক্তি ও তাৎপর্য হারায়নি। খাজনার উপর এটি সর্বপ্রথম তত্ত্ব। এর পরবর্তীতে যত তত্ত্ব এসেছে এর ভিত্তিতেই এসেছে। তাই এই তত্ত্বটি এখনও স্বমহিমায় উদ্ভাসিত। তো আশা করি তোমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটি বুঝতে পেরেছ। তো তোমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটি খাজনা নির্ধারণের যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এগুলো উদাহরণের মাধ্যমে গাণিতিকভাবে এবং জ্যামিতিকভাবে খাজনার পরিমাণ নির্ধারণ তোমরা করে নিয়ে আসবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।